আমি এখান থেকে অর্জুন সিং এর কথায় যাব। এমনিতে অর্জুন সিং আপনার ব্যারাকপুরের প্রতিদ্বন্দ্বী, তিনি নাকি ফিল্ম দেখেন না, এমনকি অ্যাকশন ফিল্মও দেখেন না, কিন্তু আবার প্রলয় দেখেছেন, দেখে রাজ চক্রবর্তীকে তা নিয়ে কটাক্ষও করেছেন। ঠিক কি বলেছেন পার্থদা, দেখাবো। ইন্সপেক্টর করালি বাবু নাকি প্রার্থী পার্থ ভৌমিক? না, আমি রাজ চক্রবর্তীকে বলেছিলাম কি ভাই তুই ভালো করলি না খারাপ করলি, করালি বাবু মানে তো ঘুষখোর। আপনি দেখেছেন তাহলে? ওটা দেখেছিলাম। প্রলয় দেখেছেন? আমার প্রলয় দেখেছি। আমি ওকে বলেছিলাম আজকে কি ভাই তুমি বদলা নিলে, অসল পাত্রটাকে দিয়ে দিলে ওখানে, তো হাসছে, বলছে কি বলছেন এটা আমার মনে যাবে না ভাই, তুমি অনেক চালাক লোক, তুমি ওকে বুঝিয়ে দিলে কি তুমি করালি বাবু অরিজিনাল ঘুষখোর ইন্সপেক্টর। আপনি তো নিজেও জানেন করালি বাবু যদি আপনি দেখে থাকেন, একদম করালি বাবুর একটা অলস অফিসার ছিল, কিভাবে একজন দক্ষ ইন্সপেক্টরের আওতায় এসে সে একজন সুযোগ্য পুলিশ অফিসার হয়, সেটা আপনারা দেখেছেন। আসলে পুরোটা না দেখে কারোর মুখে শুনে আমার বন্ধু এ কথা বলছে, ও যদি পুরোটা দেখে তাহলে ও রিয়েলাইজ করবে যে হোয়াট ইজ হোয়াট। পুরোটা না দেখে এই ধরনের কথাই বেরোবে। আমি তো এটাই বলতে চাই, ও কোনো কিছুতেই কোনো দিন ও নিজেরটুকু বাদ দিয়ে কিছু বোঝে না। ব্যারাকপুরের মানুষ আপনি যে কোনো বিজেপির ছেলেকে জিজ্ঞেস করুন, সে বলবে অর্জুন সিং মোদির না, মোদিকে যদি ভালোবাসতেন তাহলে 19-এ জিতে চলে যেতেন না। অন্য তৃণমূলের লোকেরা বলবে দিদির না, তাহলে দিদির সাথে 19-এর আগে এরম বেইমানি করতে পারতেন না। হিন্দুরা বলবে ও হিন্দুর না, মুসলমান বলবে ও মুসলমানের না, বাঙালি বলবে ও বাঙালির না, অবাঙালিরাও বলবে অবাঙালির না। তখন আমি জিজ্ঞেস করেছিলাম তাহলে ও কী? তখন আমার থেকে বয়সে বড় এক সিনিয়র লোক বলেছিল, ছোটোবেলায় পড়োনি ইংরেজিতে সেলফিশ জায়েন্ট? তা আমি হেসেছিলাম। অ্যাকচুয়ালি নিজের জায়গাটুকু বাদ দিয়ে ও জীবনে কোনো দিন কারোর কথা ভাবেনি, শুধু স্রেফ নিজেরটুকু, মানে আমি আমাকেই হতে হবে, আমি আমার পারপাস সার্ভ করার জন্য যতটুকু দরকার আমায় করতে হবে। এক সেকেন্ড শেষ করে দিই। 2000 মুকুলদা যেদিন বিজেপিতে চলে গেলেন, দিদি ওকে ব্যারাকপুরের দায়িত্ব দিয়েছিল, তখন বলতো যে মুকুলের একটা বুথে জেতার ক্ষমতা নেই। আবার যেই ও বিজেপিতে গেল বলল মুকুলদা কৃষ্ণ, আমি অর্জুন, মানে প্রয়োজনে পা ধরতে আর দরকারে বিষোদ্গার করতে ওর কোনো জুড়ি নেই। সাবাস বন্ধু। পার্থদা, এখানে নিশ্চয়ই আমি পরে বিস্তারিত আলোচনায় আসবো যে প্রয়োজনে অর্জুন সিংকে দলে নিতে আর প্রয়োজন ফুরলে অর্জুন সিংয়ের সঙ্গে দূরত্ব তৈরি করতে তৃণমূলের বুৎপত্তি আছে কিনা, আমি সে নিয়ে আলাদা আসবো, চমৎকার একটা অংশ আছে। কিন্তু পার্থ ভৌমিক নিখাদ অভিষেকপন্থী বলেই গত বছর 31শে অক্টোবর আপনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নতুন তৃণমূল। 21-এর পরে আপনি একটা ঘটনার কথা বলুন, আপনি সাংবাদিকদের প্রশ্ন শুনে দেন যে যেখানে সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল উঠেছে, যেটা আমরা বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছিলেন নতুন তৃণমূল। 21-এর পরে আপনি একটা ঘটনার কথা বলুন যে ঘটনায় সরকারের দিকে কোনো অভিযোগের আঙুল উঠেছে। অর্থাৎ পার্থদা, আপনি খুব স্পষ্ট করে দুটো ভাগ করে দিয়েছিলেন, একটা প্রি-2021, একটা পোস্ট-2021। 2021 পূর্ব তৃণমূল নানা অভিযোগে অভিযুক্ত, 2021 পরবর্তী যে তৃণমূল, নতুন তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল, তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে না, মানবেন? সরকারটা দিদি চালায়, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, আমরা সবাই মমতা ব্যানার্জির বটগাছের ছায়ায় আছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। হ্যাঁ, 100 বার আমিই তো বলেছি মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সভাপতি। দেখুন, আমার রাজনৈতিক জীবন শুরু দিদির হাত ধরে, তখন তো অভিষেক ব্যানার্জি নেই, আমি তো মমতা ব্যানার্জির প্রোডাক্ট। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যপ্রণালী আমি ওর থেকে বয়সে বড় হলেও রেসপেক্ট করি, কারণ আমি দেখেছি যে দিদি প্রশাসনের কাজে এখন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ব্যস্ত থাকেন। দিদির পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না যে একদম সংগঠনের নিচুতলা অবধি খবর রাখা। সেই খবরটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অ্যাসোসিয়েট যে অফিসটা সে করেছে, তারা দৈনন্দিন জীবনের এই খুঁটিনাটি খবরগুলো রাখে এবং সেটাকে মেরামত করার চেষ্টা করে। খবর রাখা, খবর দেয়া নিয়ে আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে 2021 পূর্ব 2021 পরবর্তী এই যে বিভাজনটা, তার মানে 2021 পূর্ব যারা তৃণমূলটা করেছেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে না। যেহেতু যারা গ্রেপ্তার হয়েছে তারা 2021-এর
পরে হয়েছে, কিন্তু সমস্ত অভিযোগটা হচ্ছে 2016 থেকে 21-এর মধ্যের অভিযোগ। পার্টিকুলারলি আমি প্রথমেই আপনাকে বলেছি, দিদির পক্ষে তো সম্ভব নেই, তাহলে তো প্রত্যেকটা মন্ত্রীর পিছনে একটা করে গোয়েন্দা লাগাতে। না মানে নতুন তৃণমূলটা বেটার তৃণমূল, এটা আপনি বলছেন। আমি বলছি যে আপনি দেখুন না, মমতা ব্যানার্জির নেতৃত্বে 2021 থেকে যে সরকারটা চলছে, 3 বছর প্রায় হতে চললো, একটা অভিযোগ কেউ আনতে পারেনি। তার মানে এই সরকারটা অত্যন্ত স্বচ্ছভাবে মানুষের কাজ করছে। আমি এই কথাটাই বারবার বলতে চেয়েছি। আর আগে যদি কোনো ভুল হয়ে থাকে, মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, আমরা ভুল থেকে শিক্ষা নিয়েছি, এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জি যেরমভাবে আমাদের পরিচালনা করছেন, আমরা সেরমভাবে পরিচালিত হচ্ছি। সরকারটা মমতা ব্যানার্জি দেখেন পুরোটা, আর দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেন। দলের মূল যেহেতু উনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের বেশিরভাগ কাজটা উনি দেখেন। আমাদের দলের সভাপতি সুব্রত বক্সী আছেন, মাননীয় সাংসদ সুব্রত বক্সী, তিনি আছেন। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সুব্রত বক্সী এবং মমতা ব্যানার্জির সাথে আলোচনা সাপেক্ষে দল চালান। বেশ, আপনার ব্যারাকপুরের চ্যালেঞ্জটা, অর্থাৎ ব্যারাকপুরে অর্জুন সিংকে পরাজিত করার চ্যালেঞ্জটা যদি সফল হয়, তাহলে এক অর্থে কিন্তু পার্থদা এটা গুরুমারা বিদ্যা। তার কারণ 2019 সালে এই ব্যারাকপুরে অর্জুন সিং 2 লক্ষ ভোটে হারবে, এই চ্যালেঞ্জটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুঁড়েছিলেন। অর্জুন সিং যদি এত বড় নেতা হয়, বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াক, দীনেশ ত্রিবেদীকে 2 লক্ষ ভোটে ব্যারাকপুরের মানুষ ভালোবেসে যেতেন। 2 লক্ষ ভোটের 1 ভোট যদি ব্যবধান কম হয়, 1,99,999 ভোট হলে আমার সাথে এসে কথা বলবেন। অথচ দীনেশ ত্রিবেদীকে হারিয়ে অর্জুন সিং জিতে গেলেন। 2024-এ পার্থ ভৌমিক পারবেন অর্জুনকে হারাতে? এটা ব্যারাকপুরের মানুষ ঠিক করবে। আমি তো জ্যোতিষী নই, আমি এটুকু বলতে পারি, দল আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে, আমি একজন সৈনিক হিসেবে দলের সেই দায়িত্ব পালন করেছি। আমাকে দল বলেছে তুমি ব্যারাকপুর লোকসভায় দাঁড়াও, আমি দাঁড়িয়েছি। আমি প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি, দরজায় যাচ্ছি। মানুষ প্রচার করছেন, মানে নিবিড় প্রচার যাকে বলে। মানুষ যদি মনে করেন যে এই ছেলেটাকে আমরা চিনি, এই ছেলেটা এই ধরনের ছেলে, এই ছেলেটা মমতা ব্যানার্জি বাদ দিয়ে জীবনে কোনো দিন অন্য কোনো দলে যায়নি, এই ছেলেটা নিজের সুবিধার জন্য কখনো দল বদলায়নি, এই ছেলেটা ব্যারাকপুরে বিভিন্ন রাজনীতির বাইরেও কালচারাল সেক্টরের সমস্ত মানুষের অনুষ্ঠানে গেছে এবং কালচারটাকে, ব্যারাকপুরের কালচারটাকে ডেভেলপ করতে চায়, এবং কোনো ঝুট ঝামেলা গণ্ডগোলে কোনো দিন থাকে না। কোনো বিরোধী দলের কারুর উপরে 1 ইঞ্চি কোনো দিন কোনো প্রতিশোধমূলক আচরণ করেনি। এবং এই লোকটা থাকলে অন্তত এই লোকটার দরজায় যাওয়া যাবে, কথা বলা যাবে, এই লোকটা কথা বলবে, পারুক বা না পারুক, এই লোকটা কথা বলবে। বেশ, তৃণমূলের চালু পরিভাষায় আপনি কোট অ্যান্ড কোট ভাইপোপন্থী। আপনি কি ভাইপো মাত্রই চোখ বুজে বিশ্বাস করেন? না হলে অর্জুন সিংয়ের ভাইপোকে আপনি নির্বাচনী এজেন্ট করলেন কেন? সৌরভ সিং বিজেপি ছেড়েছিল 2022-এর মিউনিসিপ্যালিটি ইলেকশনে বিজেপি ক্যান্ডিডেট হয়ে। ও 17 নম্বর ওয়ার্ডে ভাটপাড়ায় বিজেপির ক্যান্ডিডেট ছিল। ও ক্যান্ডিডেট হওয়া অবস্থায় এসে রিজাইন করে তৃণমূলে জয়েন করে। আমার সেদিনই মনে হয়েছিল ও যদি কিছু পাওয়ার উদ্দেশ্যে আসতো, তাহলে ইলেকশনের আগেও আমার সাথে যোগাযোগ করতো, করে বলতো যে আমি তৃণমূলের টিকিট চাই। আর বিজেপির হয়েও কাউন্সিলর হতেই পারতো, কারণ ওই ওয়ার্ডটায় ওদের মারাত্মক প্রভাব আছে। আমি জিততে পারতাম না, ও জিততো, তাও তো জিতেও বলতে পারত। ও বলল না, আমি দল যখন ছাড়বো আমি রিজাইন করেই ছাড়বো, আমি কাউন্সিলর হতে চাই না। দৈত্যকুলে প্রহ্লাদ বলছেন, আমি আপনার সাথে রাজনীতি করতে চাই। ও বেসিক্যালি ওর বাবা ভীম সিং আজকে অর্জুন সৌরভকে অস্বীকার করছে, বলছে 4238 জন ভাইপো আছে, তার মানে নিজের ভাই ভীম সিংকেও অস্বীকার করছে। এটা ভাটপাড়ার মানুষ জানে যে ভীম সিং না থাকলে অর্জুন হতো না। বেশ, অর্জুন সিং এই স্টুডিওতে বসে, ইনফ্যাক্ট পার্থদা এই চেয়ারে বসে আপনার বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন যে একজন মাস্টার মশাইয়ের ছেলে, তার কি এমন ব্যবসা হতে পারে যে রাতারাতি 5টা পেট্রোল পাম্প, 5টা হোটেল হয়ে গেল। আপনার কি সত্যি এই সব আছে? মানে নাকতলার পার্থর পর নৈহাটির পার্থরও লুকোনো টাকার পাহাড় আছে? আমি আমার বন্ধুকে বলেছি, আমি অন্যদের বলেছি, ওকে তো আর বলা হয় না, যে ও এত ভালো চায় আমার,
যে স্বপ্নে এগুলো আমার দেখে। আমার এত ভালো চাই, আমি অনেককে বলেছি আহা হা হা রে ওর কথাগুলো যদি সত্যি হতো তাহলে। কালকেও বলেছেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে তোলা তুলে উনি ক্যামাক স্ট্রিটে পাঠান, আপনি ক্যামাক স্ট্রিটে পাঠান। পার্থ ভৌমিকের মতন একজন ক্যান্ডিডেটকে তৃণমূল দিয়েছে এখানে, যার কাজটাই হলো মানুষের কাজ তো জীবনে করেনি, কাজটা হলো এখানে যত এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে যত কারাপশন, ড্রাগ বিক্রি থেকে নিয়ে, টোটো অটো থেকে নিয়ে, কলকারখানা মাটি চুরি থেকে নিয়ে, গঙ্গা থেকে বালি চুরি থেকে নিয়ে, এই যে রাস্তা হচ্ছে এখানে বালি মানে ইললিগাল বালি দিয়ে সব ব্যাপারটাই তার কাছে টাকা যায়, সেই টাকাটা সে ক্যামিক স্ট্রিটে পাঠায়। তার মানে আমার কাছে থাকে না, এটাও স্বীকার করেছি। কিন্তু ক্যামাক স্ট্রিটে থাকাটা তো মারাত্মক। আমি তো বলছি মানে আমার কাছে মানে আপনার কাছে রাখেন না, আপনি ওখানে পাঠিয়ে দেন। তার মানে ও স্বীকার করে নিয়েছে যে পার্থ টাকা নেয় না, মানে ওর মুখ থেকে বেরিয়ে গেছে, ও তো জানে। কারণ এর অর্থ তো হতে পারে যে পার্থ টাকা নিজের কাছে রাখে না, ওখানে পাঠিয়ে দিতে হয়। তার মানে কি? আরে তার মানেটা কি? তার মানে তো পার্থর কাছে থাকে না, এটা তো এস্টাবলিশড হয়ে গেল। এটা তো ভালো করে জানে, কারণ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উপরে সবচেয়ে বেশি আক্রমণ হবে, অভিষেক ব্যানার্জির উপরে সব থেকে বেশি আক্রমণ হবে। তার কারণ হচ্ছে সংগঠনটা তিনি সামলান। এর বিজেপির টপ টু বটম লিডার, তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু তো একজন অভিষেক ব্যানার্জি, কারণ ওরা জানে যে। কিন্তু একটা তফাৎ হয়েছে, তার কারণ 21-এ যখনই নরেন্দ্র মোদী, অমিত শাহ আসতেন, প্রত্যেক জনসভায় অন্তত 4 বার থেকে 7 বার করে ভাতিজা, ভাইপো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতেন। ইদানিং আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, যতবার নরেন্দ্র মোদী এই রাজ্যে এসছেন একবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কার্যত অ্যাভয়েড করেছেন, টিএমসি সরকার এইভাবে বলেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি। তফাৎটা কোথায় হলো, আর কেনই বা হলো? না, ইলেকশন আসতে দিন, দেখুন। এখনো তো ইলেকশনের সেই পর্যায়ে আসেনি, আসতে দিন, দেখুন, বলবে। এটুকু বলছি, বলবে। আরেকটা এইখানে বসেই বলছিলেন যে নৈহাটিতে আপনার মদতে নাকি বিঘের পর বিঘে জমি কিনেছেন শেখ শাহজাহানের অনুগামীরা। শিবু হাজরা, শেখ শাহজাহান ডাইরেক্ট কানেকশন টু নৈহাটি। আপনি তো প্রায় একটা রেল লাইন করে রেল লাইন আছে নৈহাটি টু বালু মল্লিক আর পার্থ ভৌমিক। এই এলাকায় বাকিবুর রহমান থেকে নিয়ে, আপনার শেখ শাহজাহান থেকে নিয়ে, বারিক বিশ্বাস থেকে নিয়ে, এই পুরো নেক্সাসটা তারা চালাচ্ছে আজকে দীর্ঘদিন ধরে। নেক্সাস চালানো মেন ক্রিয়েটার, ওর রিওয়ার্ড দিল। এর আগে ও পিডব্লিউডি চালাতো, এখন পিডব্লিউডি থেকে 600 কোটি টাকা খরচ করার মালিক হয়ে গেল। আপনি একটা দলিল নিয়ে এসেছেন, কি কি আপনার এই দলিলে কি আছে আর কি প্রমাণ আছে যে এত বড় অভিযোগ আপনি করছেন? প্রথম প্রমাণ ছাড়া কথা বলি না। আমাকে কোনো কথা আমি শুনবেন, অর্জুন সিং যদি কারো এগেনস্টে কিছু বলছে, আমার কাছে প্রমাণ আছে। সত্যি? আর কি একটা দলিল এনেছিলেন? আমি বললাম যে দেখুন, আমি প্রমাণ ছাড়া অভিযোগ এন্ডোর্স করি না, আমি তো প্রমাণ দিতে হবে। আমার আইনজীবী ওকে একটা 20 তারিখ চিঠি দিয়েছে, আচ্ছা, যে এগুলো আপনি একটু দেখা। আমি খুব আনন্দ পাবো, আমি তো সবাইকে বলেছি কাগজ ফাগজ দেখিয়ে লাভ কি, আমার নামে গিয়ে একটা কেস করে আসুক যে আমার নামে এইগুলো আছে। আমি বললাম না, ও স্বপ্নে আমার ভালো চায়, ও চায় যে এত সব আমার থাকুক। আর ও নাকি, ও বলেছে কে জমি কিনেছে দায়িত্ব নাকি বিধায়কের। আমি আজ অব্দি জানি না বিধায়কের দায়িত্বে এটা পড়ে কিনা, এলাকায় কে জমি কিনছে সেটা দেখা। এটা তো যারা তোলাবাজ তারা দেখে যে আমার এলাকায় কে জমি কিনছে তার কাছে গিয়ে টাকা চাইব। তা আমি তো এসবের মধ্যে থাকি না, অতএব কে এলাকায় জমি কিনছে এটা আমার জানার কথা না। ইনফ্যাক্ট পার্থদা, আমি অর্জুন সিংকে একেবারে শুরুতেই যে প্রশ্নটা করেছিলাম যে মহাভারতে দেখুন পার্থ আর অর্জুন তো এক, অর্জুনই পার্থ, আবার পার্থই অর্জুন। ব্যারাকপুরের পার্থ আর অর্জুন এক দলে থাকতে পারলো না কেন? না, আপনি তো যদি খুব ক্ল্যারিফাই করেন তাহলে দেখবেন কৃষ্ণ যখন মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন, সবসময় বলেছেন হে পার্থ। পার্থই অর্জুন কৃষ্ণর আসল সহযোগী, অর্জুন নন। আমি তো বললাম, আমি তো আমার কথা বলিনি। আমি হাসলাম এই জন্য যে ঠিক হুবহু একই সুরে অর্জুন দাবি করেছেন যে তিনিই আসল পার্থ। ব্যারাকপুরে বিজেপি বা তৃণমূলের যেই জিতুক, আসলে অর্জুনই জিতবেন। পার্থও যিনি, অর্জুনও তিনি। পার্থই অর্জুন, আবার অর্জুনই পার্থ। দেখুন, একটা মানুষের অনেক নাম হয়, কিন্তু একটা নামেই সব থেকে বেশি চেনা যায়, সেটা হলো অর্জুন। ব্যারাকপুরে মানুষ অর্জুনকেই চিনে, উপনামগুলোকে খুঁজতে হয় কি কে কোনটা উপনাম আছে। না, আমি বলছি যে
তার পার্থটাই আসল। মানে ব্যারাকপুরের মানুষ তো এটাই বলছে যে কৃষ্ণ তো গীতায় কখনো বলেনি হে অর্জুন, বারবারই বলেছে হে পার্থ। আর আমি ওকে বলতে চাই আমার সাথে ভাটপাড়ার গোপাল আছে, যে 19-এ ওর সাথে ছিল। তা গোপাল পার্থর সাথে আছে, যে গোপাল 19-এ ওর সাথে ছিল। পার্থদা, আপনি গতকাল সম্ভবত বিকাশ বসুর হত্যাকাণ্ডের কথা বললেন। তো আপনি বলেছেন যে আপনি যদি সাংসদ হন তাহলে এই মামলার বিচার পর্ব আবার শুরু করবেন, আবার ফাইল খুলবেন। কিন্তু চেষ্টা করব, শুরু করব বলিনি, কারণ এটা আমার হাতে নির্ভর করে। চেষ্টা করবেন। কোনো এক কায়েমি স্বার্থ নিজেদের নেতৃত্বকে এস্টাবলিশ করতে গিয়ে বিকাশদাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। যেহেতু সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল, বিকাশদার মৃত্যুর প্রকৃত তদন্ত হয়নি। সেই মৃত্যুর ফাইল রাইটার্স বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছে। আমি এই কথা দার্থহীন ভাষায় বলতে পারি যে তারপরেও নিজেদের অনেক অসুবিধার কারণে আমরা বিকাশদার মৃত্যুর পুনর্তদন্ত চাইতে পারিনি। কারণ ব্যারাকপুরের মানুষ জানে যে এই খুনের পিছনে কে ছিল, কিন্তু এই কথা আমরা অস্বীকার করে লাভ নেই, প্রকাশ্যে বলতে পারিনি যে আমরা আবার পুনর্বিচার চাই। আজকে আমি দাঁড়িয়ে আপনাদের দার্থহীন ভাষায় বলছি, ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে বিবেচিত করেন তাহলে আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি বিকাশ বসুর হত্যার যাতে আবার পুনরায় তার বিচার পর্ব শুরু হয়, তার জন্য অতি অবশ্য আমার যা যা করণীয় আমি তাই তাই করি। কিন্তু আমার প্রশ্ন তিনটে। এক হচ্ছে, এই ঘটনার পর 23 বছর কেটে গেছে, যার পর 12 বছর আপনারা ক্ষমতায়, তদন্ত ঠিকমতো শুরু হলো না কেন? একজন মানুষ খুন হয়েছেন, অত্যন্ত জনপ্রিয় মানুষ বা যে কোনো মানুষ, ভারতবর্ষের নাগরিক খুন হয়েছেন, তার মৃত্যুর এতদিন পর তার ফাইল আবার রিওপেন করতে হবে কেন? এক। দুই হচ্ছে যে তদন্ত ঠিকমতো করতে গেলে বা ফাইল রিওপেন করতে গেলে, যেটা আপনি বা মধ্যিখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে বলেছিলেন, সেই জন্য আপনাকে এমপি হতে হবে কেন? এ তো মানে আমি বলছি আইন আদালত তার নিজস্ব গতিতে স্বাভাবিকভাবেই একজন মানুষ খুন হয়েছেন, তার সঠিক বিচার তার পরিবার দাবি করেন এবং তার সঠিক বিচার তাকে পেতেই হবে, দিতেই হবে, সংবিধান তার জন্য দায়বদ্ধ। 3, অর্জুন সিংয়ের উল্টো দিকে বিজেপির টিকিটে লড়ছেন, বিকাশ বসুর খুন নিয়ে আপনি এত কথা বলছেন। আমি বলছি এই অর্জুন সিং আবার যদি দল বদল করেন, বিজেপি থেকে তৃণমূলে আসেন, আবার আপনি চুপ করে যাবেন, আবার আপনার দল চুপ করে যাবে। তো মারাত্মক 3টে প্রশ্ন আমার কাছে খুব খুব বেশি রকম ভাবাচ্ছে পার্থদা। 2000 সালের 1 এপ্রিল বিকাশদা মার্ডার হয়েছে, একদম সিপিএমের আমল। স্বাভাবিকভাবেই প্রশাসনটা পুরোটাই সিপিএমের হাতে। আলটিমেটলি সবাই জানলেও এটা কেন প্রমাণ হলো না এটা আমি বলতে পারবো না, কারণ সে সময় আমরা বিরোধী দলে ছিলাম এবং খুব খারাপ অবস্থায় ছিলাম। 2011 সালে একই দলে থেকে এ কথা আমি বলতে পারিনি, আমি কিন্তু সেটা প্রকাশ্যে স্বীকার করেছি বলেছেন যে আমি এ কথা বলতে পারিনি। কিন্তু বৌদির চোখের জল আমি প্রতিনিয়ত দেখেছি। মঞ্জু বোস, আপনি ওই সময় অন ক্যামেরা বললেন গতকাল যে হাত পা বেঁধে দিয়েছিল। কে হাত পা বেঁধে? আমার দলের প্রতি যে দায়বদ্ধতা, আমি দলের যে একনিষ্ঠ কর্মী, সেটা তো একটা দায়বদ্ধতা। সেটা আমার হাত পা মুখ সব তো বন্ধ করে রেখেছিল, আমার তো বলার ক্ষমতা ছিল না। আমি দলে থেকে বলতে পারি যে আমার কেউ না কেউ আমার পরিচিত, আমি কিন্তু কারো নাম করিনি, একটা জিনিস মাথায় রাখবেন। আপনি না বলতে পারেন, কিন্তু আমি বলছি যে হাত পা বেঁধে তো প্রশাসনের তো হাত পা কেউ বেঁধে দেয়নি। খুন হলে তার বিচার হবে, তদন্ত হবে, সেটা তো যে রাজনৈতিক দলেই অভিযুক্ত থাকুন না কেন। সেটা তো সিপিএম এর আমলে ক্লোজ চ্যাপ্টার হয়ে গেল। সিপিএম এর আমলেই 2007 সালে এটা ক্লোজ চ্যাপ্টার হয়ে গেল। তারপরে 11-তে আপনারা ক্ষমতায় এলে, এবার অর্জুন সিং যখন দল ছেড়ে চলে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার ওখানে দাঁড়িয়ে ওই একই কথা বললেন যে তদন্ত ঠিক মতো হয়নি, আবার তদন্ত করাবো। আবার অর্জুন সিং যখন ফিরে এলেন আর কিচ্ছু শোনা গেল না। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলেছি যে আমার হাত পা বাঁধা ছিল, যেহেতু আমি দলের একনিষ্ঠ অনুগত সৈনিক। আমি এটা খোলাখুলি স্বীকার করি, আমি দলের একনিষ্ঠ অনুগত সৈনিক। আমি দলের বাইরে জীবনে কোনোদিন কোনো কথা বলিনি। আপনি একটা ইন্টারভিউ কিংবা একটা কথাও আমার দেখাতে পারবেন না যেখানে আমি দলের বিরুদ্ধে কোনো কথা বলেছি।
ইভিন অর্জুন যেদিন দলে ঢুকলো সেদিনও আমি দেখবেন আমার হাসি মরা মুখ, আমার ভিতরে যতই যন্ত্রণা থাক আমি সেটা প্রকাশ্যে আনিনি। পার্থদা এও কিন্তু বিচিত্র, আমি বলছি যে 22শে মে 2022 যখন অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফেরত এলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে অর্জুন সিংকে দলে ফেরালেন, আগাগোড়া যে লোকটা হাসি মুখে প্রত্যেকটা ফ্রেমে শুরু থেকে শেষ থাকলেন তার নাম পার্থ ভৌমিক। আমি বললাম তো, কিন্তু আমি বলছি এটাও তো সেইটাকেই প্রমাণ করে যে যখন আমার সেই পুরনো থিওরি মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলেছিলাম যে অন্য দলে থাকলে তুমি দস্যু রত্নাকর আর আমার দলে এলে ঋষি বাল্মীকি, এক্স্যাক্টলি আপনিও তাই ফলো করেছেন। না না, আমি আপনাকে তো এই কথাটাই বারংবার বলছি, আমার ভিতরে চরম যন্ত্রণা থাকলেও আমি অনুগত সৈনিক হিসেবে দলকে মান্যতা দিয়েছিলাম। আমি কিন্তু দলকে বারবার বুঝিয়েছিলাম, আমি বলার চেষ্টা করেছি, আমি পরবর্তীকালেও বলেছি জয়েন করানোর পরে, এবং সেটা দিদিও জানে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানে যে ওর টার্গেট কিন্তু 2026, ও 2024-এ তৃণমূলের হয়ে যদি এমপি হয় ও 2026-এ বিধানসভা নির্বাচনের আগেও চলে যাবে, এবং তখন ব্যারাকপুরটাকে নিজের মতো করে তৈরি করে আজকে ব্যারাকপুরে তৃণমূলের যে বেস আছে সেই বেসটা পুরো নষ্ট করে দেবে। পরবর্তীকালে আমি কিছু বলিনি, এবং দল যখন নিয়েছে আমি তাকে মান্যতা দিতে বাধ্য, কিন্তু দলের কাছেও পরবর্তীকালে নিশ্চিতভাবে খবর ছিল যে বিজেপির সাথে যোগাযোগ রেখেছে, নইলে দল আমাকে প্রার্থী করবে কেন। একদম মানছি আমি, কিন্তু আমি বিকাশ বসুর কথা এই জন্য আসছি যে আপনার হাত পা বাঁধা ছিল, কিন্তু প্রশ্নটা তো ব্যক্তি পার্থ ভৌমিক, তার কমপ্লেন, তার বিশ্বাস, তার সন্দেহ নিয়ে নয়। প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রের একজন নাগরিক খুন হয়েছে, তার পরিবার দিনের পর দিন বছরের পর বছর বিচার দাবি করছে, সেইখানে কেন যিনি অভিযুক্ত তার রাজনৈতিক রং দেখে পুলিশ প্রশাসন খুনের মামলা বন্ধ করবে? আমার প্রশ্নটা সার্বিক এবং অনেক বেশি। 2007 সালে তো এটা ক্লোজ চ্যাপ্টার হয়ে গেল, 2007 সালে তো এটা ক্লোজড হয়ে গেল, কিন্তু 2011-এ তো আপনারা ক্ষমতা এলেন, ওপেন করলেন না কেন? আপনি যে কথা বলছেন শুধু আপনি বলছেন না, আমার কাছে অন ক্যামেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ডেড বক্তব্য আছে যে তিনিও সেটা বিশ্বাস করেন। বিকাশ বোসের বউ যে বিকাশকে মার্ডার করলো সিপিএম না বলে বিচার পেল না, তার বউ তো আমাদের এমএলএ ছিল, তাকে আমরা টিকিট দিইনি, আত্মীয়র কথায় টিকিট দিয়েছিলাম। এটা আমাদের ভুল নয়, নিশ্চয়ই আমাদের ভুল, বেশি ভালোবেসে ফেলেছিলাম। এই ভুলগুলো আমাদেরও সংশোধন করতে হবে, শুধু কর্মীদের ভুল হয় না, আমাদেরও ভুল হয়, এবং আমি মনে করি এটা আমাদের বড় ভুল। অথচ কেসটাই হলো না। আমি আপনাকে ওই যে আমি দেখুন, আমি তো অন্যের কথা বলতে পারবো না, মানে আমি জানি না, আমি আপনার মুখেই শুনছি যে কথা বলেছিলেন, আমি জানতাম না, আমি বলতে পারিনি, আমি আমার ব্যর্থতাটা বলেছি, আমি বলতে পারিনি কারণ আমার হাত পা বাঁধা ছিল, যেহেতু আমি দলের অনুগত সৈনিক, আমি দলের মধ্যে থেকে কারোর বিরুদ্ধে কথা বলতে পারি না, এটা আমি ওই জন্য বলেছি আমার হাত পা বাঁধা ছিল। আমি নিশ্চিতভাবে আমি চেষ্টা করব, মানে শিল্পী পার্থ ভৌমিকেরও মানবিক বাধ্যবাধকতার থেকে দলীয় বাধ্যবাধকতাটা, আমি যখন দল করি আমার তো দলীয় বাধ্যবাধকতা থাকতে হবে, সুমনদা, থাকতে হবে, নইলে দলীয় বাধ্যবাধকতা, দলীয় আনুগত্য না থাকলে আমি যেদিন মনে করব আমি পারছি না, আমি সোজা বসে যাব, আমি অন্য কোনো দলে যেতে পারবো না। ও দিদি জানে এটা, আমি দিদির সাথে শুরু করেছি, আমি দিদির সাথেই শেষ করব। খুব ইন্টারেস্টিং পার্থদা, আপনি এখন বলছেন, আগেও বলেছেন, বারবার বলেছেন যে বারবার দল বদলালে, ইনফ্যাক্ট দল বদলালে মানুষ ভালো চোখে দেখে না। তো এক, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস বা মুকুটমণি অধিকারী যারা বিজেপি থেকে আপনার দলে এসেছেন তাদের ওই একই কথা বলেছেন তো? আর দুই, হিন্দিতে এই একই কথা দেখা হলে শত্রুঘ্ন সিনহা কিংবা কীর্তি আজাদকে বলবেন তো? ওরা তো আরেক কাঠি এগিয়ে গেছেন, ওরা বিজেপি থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূলে এসছেন। আমি বলছি তারাও বারবার দল বদলান, এবং দল বদলু এই আয়রাম গয়রামের রাজনীতি ভারতবর্ষের অন্য প্রান্তে বহু ছিল, আমাদের পশ্চিমবঙ্গেও এখন একেবারে ছেয়ে গেছে। এটা আপনাকে কষ্ট দেয়? না, মানে দেখুন, আমি তো আমার ব্যক্তিগত মতামতটা বলতে পারি, আমি জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য মমতা ব্যানার্জি বাদ দিয়ে অন্য কিছু ভাবি না, আমি ভাবি না। যারা ভাবেন এবং যাতায়াতটা যাদের ক্ষেত্রে একেবারে রেড কার্পেট পেতে হয়, আমি অন্যদের কথা বলতে পারবো না, প্রত্যেকের তার ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত নেন, আমি আমার কথা বলতে পারি। সুমনদা, আমি মমতা, অশোক দেব আমার ছাত্র পরিষদের নেতা, তখন ইউনিভার্সিটিতে আমার নেতা ছিল শিলভদ্র দত্ত, তিনি তখন প্রেসিডেন্ট ছিলেন, তার হাত ধরে আমার রাজনীতিতে হাতে খড়ি অশোক দা। তারপরে আমি দিদি, 90 সালের 16ই আগস্ট দিদির মাথায় লাঠির বাড়ি, দিদি নার্সিংহোমে রাস্তায় বসে একটা তরুণ যুবক, সেদিন থেকে ভেবেছি
যে ইনি একমাত্র সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে পারবে। তারপরে এত বছর হয়ে গেছে, আমি কোনো দিন কোনো সময়ের জন্য অন্য কিচ্ছু ভাবিনি দিদিভাতি। আপনি বলেন, আমি বলছি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ভালো লাগে, আমি পছন্দ করি, আমি রেসপেক্ট করি, পছন্দ করি ভালোবাসি এসব বলা ঠিক না, আমি রেসপেক্ট করি। আমি দেখেছি যে কোথায় কে যোগ্য লোক, তাকে তিনি জানেন যে উপযুক্ত জায়গায় উপযুক্ত লোক বসানো উচিত, খুঁজে আনেন, তুলে আনেন, এবং কোনো অবস্থাতেই কোনো করাপশানকে ও 1 সেকেন্ডের জন্য অ্যালাউ করবে না, 100% করবে না। যেখানে ও বুঝবে যে কোনো একটা বাজে কাজে ঢুকে যাচ্ছে, ও তাকে কোনো রকম টলারেট করবে না। বেশ, আমি ব্যারাকপুরের কথায় আসি। 21শে মার্চ আপনি এবং 26শে মার্চ অর্জুন সিং তড়িৎ তোপদারের সঙ্গে গিয়ে দেখা করে এলেন। আমার প্রশ্ন একটাই, যে তড়িৎ তোপদার দ্রোণাচার্য হলে আসল একলব্যটাকে অর্জুন সিং না পার্থ ভৌমিক? আমি কখনোই নই, আমি কখনোই নই। আমাকে এর আগেও একজন প্রশ্ন করেছিলেন যে তড়িৎবাবু কি আপনার রাজনৈতিক গুরু? আমি বলেছি না, আমার রাজনৈতিক গুরু মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তড়িৎবাবুর বিরুদ্ধে লড়েছি 98 সালে, তখন যখন তৃণমূল তৈরি হলো, সবাই কংগ্রেসে, আমার মতো একটা ইয়ং ছেলে নৈহাটির দায়িত্বে ছিলাম। আমি তড়িৎবাবুকে নৈহাটিতে হারিয়েছি, 99-এ হারিয়েছি লোকসভা নির্বাচনে। তড়িৎবাবুর বিরুদ্ধে প্রচুর লড়াই, আন্দোলন, সে অনেক ঘটনা আছে, প্রচুর সংগ্রাম হয়েছে তড়িৎবাবুর দলের সাথে। বিধানসভায় হারিয়েছেন? না 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 না, নৈহাটি বিধানসভা। আমি নৈহাটি, আমি তো তখন আমার বয়স কত, আমি নৈহাটিরই দায়িত্ব, আমাকে নৈহাটির দায়িত্বই তখন লোকে অবাক হয়েছিল, এই ছেলেটা কি করে নৈহাটি সামলাবে। তা যাই হোক, আমি বলছি যে তড়িৎবাবুর এখন 84 বছর বয়স। আমি শুনলাম উনি অসুস্থ এবং ওনার নার্ভের প্রবলেম হচ্ছে। আমি সেদিন ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে মিটিং করছিলাম। আমি তখন আমারই এক বন্ধু, ওনার খুব ক্লোজ, তাকে ফোন করি, আলাম স্যার বাড়িতে আছে রে? তা বললো যে আমি দেখছি, করে বললো স্যার বাড়িতে আছে, তুমি 7টা 7:30 এসো। আমি তখন বললাম স্যারকে বল না, আমি স্যারকে নাম্বারটা দিই, আমি তাহলে স্যারের সাথে ফোনে কথা বলি। আমি স্যারকে ফোন করলাম, বললাম আপনার শরীর খারাপ? হ্যাঁ। তুমি বললাম তা বাড়িতে কখন ঢুকবেন? বলে এই সময় ঢুকবো, তুমি এসো। আমি বাড়িতে গেলাম, আমি রাজ চক্রবর্তী, উত্তম দাস, সম্রাট বলে আমার এক ছোট ভাই, ওখানে তৃণমূলের কাউন্সিলর। প্রায় 15 মিনিট বসেছিলাম, একটাও রাজনৈতিক কথা হয়নি। আচ্ছা, একটাও হয়নি। উনি একটা চায়ের কাপ দেখালেন যে যদি গরম মানে ঠান্ডা হয় তাহলে এটা কালো হয়ে যাবে, ওই চা আমরা খাচ্ছি আর ওটা দেখছি, আর ওনার শরীরের গল্প করেছি। তারপরে নমস্কার করেছি। উনি আমার মাথায় মানে জাস্ট যা বড় সিনিয়র হিসাবে যেরকম হয় স্বাভাবিক সৌজন্য। এবং আমি দ্রুত একবার দেখে নেবো পার্থদা, যে তড়িৎ তোপদার তিনি নিজে এই যে অল্প দিনের ব্যবধানে দুজন গেলেন ব্যারাকপুরে, 2 প্রার্থী, যুযুধান 2 পক্ষ, তার কাছে কি বলেছেন তড়িৎ তোপদার? দুজনকেই আমি চিনি, দুজনই আমাকে মানে অন্তত শ্রদ্ধা করে আর বলে জানি, দল হিসাবে কিন্তু ওরা এক, এটা একদম ভুল করার কোনো কারণ নেই। ফ্যাসিস্ট আসছে, রুখতে হবে, এইটা হচ্ছে স্লোগান। সোশ্যাল ফ্যাসিস্ট অব অল কাইন্ডস, ওয়েদার স্টেট অর সেন্টার। পার্থদা, রাজনীতিতে সৌজন্য থাকবে, থাকা উচিত, এবং যেটুকু হারিয়েছে আবার ফিরে আসা উচিত। আমি এখান থেকে আমার পরের প্রশ্নে যাব, যে আপনি কিছুদিন আগে এক্স স্যান্ডেলে উড়ন্ত পাখির ছবি পোস্ট করলেন, লিখলেন যে পরিযায়ী পাখিরা বাংলায় ফিরে আসে আর জনগণকে প্রতারিত করার জন্য। নরেন্দ্র মোদীজি এতদিন কোথায় ছিলেন? আমি বলছি, বিজেপি শীর্ষ নেতৃত্বের দিকে কখনো পরিযায়ী, কখনো বহিরাগত বলে আপনারা আক্রমণ করেন, কিন্তু প্রার্থী তালিকা দেখলে দেখা যায় যে সেখানে ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, তাদের তৃণমূল ভোটে দাঁড় করাচ্ছে কেন? এটা তো তারা বহিরাগত নয়? এটা তো দেখুন, এটা তো দলের সিদ্ধান্ত। আমি তো দলের সেই জায়গা বিলংস করি না, অতএব এই প্রসঙ্গে আমার কিছু বলাটা ঠিক হবে না। এটা দল বলতে পারবে, দিদি বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। বেশ, আরেকটা কথা, আপনি যেহেতু দিদির কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বহুবার সেচ দপ্তরের দুর্নীতি নিয়ে বারবার আঙুল তুলেছেন, যে বিদ্যাধরী বাঁধ ভাঙা নিয়ে বলেছেন যে তোমরা নজরদারি করো, আমফানের পর কত টাকা দিয়েছিলেন, সেই টাকাটা তো জলেই চলে যাচ্ছে, একেবারে স্বয়ং প্রশাসনিক বৈঠকে বারবার বলেছেন। আজকেও তোমার বিদ্যাধরী বাঁধ ভেঙেছে,
যা আমি শুনতে পাচ্ছি, তোমরা যে দীঘায় যেটা করেছিলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তার টোটালটাই ভেঙে গেছে। টোটালটাই ভাঙলো কি করে? তোমরা মনিটরিং করো? হয়েছে তো 2-2.5 বছর হয়েছে, সবটা কি করে ভেঙে গেল? তোমার কংক্রিটের ওই ব্রিজ কি করে, বসার জায়গা টায়গাগুলো সব ভেঙে গেল। তার মানে যে করেছে সে কি ফাউন্ডেশন ভালো করে করেনি? এটা একটা এনকোয়ারি হবে। গভর্নমেন্টের টাকা এত সস্তা নয়। আপনার দপ্তরে যে ঘুঘুর বাসা আছে সেচ দপ্তরে, আপনি মানেন? লাস্ট 1.5 বছরে একবারও বলেনি। লাস্ট 1.5 বছরে আমি 3রা আগস্ট মন্ত্রী হয়েছি, তারপরে একটা অভিযোগও কোথাও ওঠেনি। কথাটা ঠিক, কিন্তু আমি বলছি যে তার আগে যারা করেছিল বা যে জন্য মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এইখানে হচ্ছে সমস্যা। না, আমি আপনাকে বলি 2000 মানে আমি 3রা আগস্ট 2022-এ মন্ত্রী হওয়ার পরে আজ অবধি একটা অভিযোগ দিদিও করেনি, বিরোধী দলের কেউ করেনি আজ অবধি, মানে স্টিল নাও। আমি ঠিক দাদা, কিন্তু আমি বলছি তার আগে অবধি যে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে এটা বলতে হলো, তাদের বিরুদ্ধে যারা দুর্নীতিটা করলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? না দেখুন, আমি তো ধরুন বনসহায়ক পদ, রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী নিজে বললেন যে সেই পদে দুর্নীতি হয়েছে, তারপর তদন্তের কথা রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে আসার পর উচ্চারিত হয়নি কারুর মুখে। না আপনি যে কথাগুলো বলছেন আমি আপনার সঙ্গে একমত যে সেচ দপ্তর আপনি আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত তার দুর্নীতি নিয়ে কোনো অভিযোগ করেননি, প্রকাশ্যে করেননি, কোনো বিরোধী দলও করেনি। বেশ, কিন্তু তার আগে যারা করলো, যেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং মানে প্রশাসনিক বৈঠকে সরব হতে হলো, বিরোধীরা তো সরব ছিল, তার কি তদন্ত হলো? না আমি মূলত সচেষ্ট ছিলাম যে কোন গাছগুলোকে প্রায়োরিটি দিয়ে সেচ দপ্তরের করা উচিত, এবং আমি কিন্তু অন স্পট যেতাম, আমি ঘরে বসে থাকতাম না। আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন, আমি উত্তরবঙ্গে অন্তত 8 বার গেছি, এলাকায় গেছি, স্পটে গেছি, গ্রামের ভিতরে গেছি, মানে কোথাও এই উত্তরবঙ্গে গিয়ে শিলিগুড়ি সার্কিট হাউসে বসে মিটিং করিনি। আমি মালদায় গেছি, আমি শামশেরগঞ্জে গেছি। শামশেরগঞ্জে গিয়ে ওই অবস্থা দেখার পরে দিদি আমাকে বকলো যে তুই কি রে, তুই আগেই বলে দিলি, এত টাকা আমি পাবো কোথায়? আমি তখন আমার মনে আছে তো, আমি বললাম তুমি নিজে চলো। এই যে তখন বললো দাঁড়া, তারপর দিদি নিজে গেল, গিয়ে আমি ছিলাম, সত্যি কথা বলছি, আমি বলেছিলাম, বললো তোর কত, আমি বলেছিলাম 25 কোটি, দিদি গিয়ে দেখে বললো 100 কোটি। দিদি মহান, দিদির মতো মন হয় না সুমন, আমি আপনাকে বলছি, কিন্তু গরিব মানুষের দুঃখে দিদির মতো এত সেন্সিটিভ কেউ নেই। কিন্তু এই তো মারাত্মক কথা যে এই রকম দক্ষ সেচ মন্ত্রী যদি ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রের ভোটাররা তাকে জেতায়, তিনি তো সংসদে চলে যাবেন, তাতে কি হয়েছে? তখন তো দপ্তরে কি হবে? তখন তো সাংসদে অনেক ভালো যোগ্য লোক আছে, অনেক ভালো লোক আছে, এখন প্রচুর ভালো বিধায়ক আছে যারা যোগ্য, অনেক ভালো। আপনি এখন বললেন, আগে ছিল না? না এখন অনেক ভালো আছে, আমি আপনাকে বলছি তো, দিদির হাতে অনেক অপশন আছে, দিদি ঠিক খুঁজে নেবেন, আমি আপনাকে দায়িত্ব নিই। আপনি তো অর্জুন সিং যখন অফিসিয়ালি বিজেপিতে যোগ দেননি তখনও বলেছিলেন যে অর্জুন সিং ভালো মন্ত্রী হতে পারে, তো তা অর্জুন সিং তো সেই ললিপপ খেলো না। না সেটা তো অর্জুন সিং এর ব্যাপার, আমি বলতে পারবো না। আমি আপনাকে এটুকু বলতে পারি, আমি কোনোদিন মানে দলের অনুশাসন, দলের নিয়ম, তার বাইরে কোনোদিন যাইনি, আমি কোনোদিন যাবও না। আমার যেদিন মনে হবে যে আমি মেলাতে পাচ্ছি না, আমি সসম্মানে দিদির পায়ে নমস্কার করে বাড়িতে ঢুকে যাব। বেশ, আমি এখানে ব্যক্তি পার্থ ভৌমিকের কাছে আসব। 2014 সালে কলকাতার মঞ্চে আপনার প্রথম প্রবেশ ব্রাত্য বসুর মেঘে ঢাকা তারার সূত্রে। অনেকে বলেন যে রাজনীতির মেঘে অভিনয় জগতের তারাকে ঢেকে ফেলছে। শাশ্বত চট্টোপাধ্যায় যার সম্পর্কে বলেন যে রাজনীতি ছেড়ে পার্থ ভৌমিক মন দিয়ে যেন অভিনয় করেন, কারণ রাজনীতি নয়, পার্থ ভৌমিকের মূল প্রতিভা নাকি অভিনয়। পার্থ ভৌমিক নিজে কখনো ভেবেছে? আমি কোনোদিন ভাবি এই যে দিদিকে প্রণাম করে ছেড়ে যাওয়ার কথা বলছেন, অভিনয়টা কেরিয়ার করবেন? না, এই বয়সে এসে আমার, শুনুন, দিদি আমার সব। দিদি না থাকলে আমি কি এখানে বসতে পারতাম? আমাকে কেউ চিনতো? কেউ চিনতো না। আজকে আমি যতটুকু লোকে আমাকে চেনে সেটা শুধু মমতা ব্যানার্জির জন্য। এইখানে আমার পরের প্রশ্ন যে তৃণমূলের অভিনেত্রী প্রার্থীদের মধ্যে আপনার সব থেকে পছন্দের কে? রচনা তো আছেন, এবার ভোটে লড়ছেন, আপনি সায়নী, জুন দুজনের সঙ্গেই আবার প্রলয়তে কাজ করেছেন, তো তৃণমূলের অভিনেত্রীদের মধ্যে আপনার পছন্দের, সব থেকে পছন্দের কে? না, সায়নী আমার ছোট বোনের মতো, এবং ও পলিটিক্যাল মেটেরিয়ালস। ও অভিনয় করে ঠিকই, কিন্তু পলিটিক্যাল মেটেরিয়ালস। ও তো আমাদের যুব সংগঠনের সভানেত্রী ছিল। জুন খুব মানে মাটির সাথে
মিশে যেতে পারে, মানুষের সাথে মিশে যেতে পারে, ওর কোয়ালিটির কোনো তুলনা নেই। এত মানে হাসে, মানে ও সব সময় ওর মুখে একটা হাসি লেগে আছে এবং মানুষ ওকে প্রচণ্ড পছন্দ করে। আমি এর মধ্যে একদিন মেদিনীপুরে গেছিলাম, প্রচুর মানুষ বলছে যে দাদা দারুণ, আমাদের দিদি দারুণ। রচনা ব্যানার্জি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমার কোনোদিন আলাপ হয়নি। আমার শতাব্দী রায়কে প্রচণ্ড পলিটিক্যাল মনে হয়, এখন আর অভিনেত্রী মনে হয় না। এলাকার ব্যাপারে মারাত্মক দায়িত্বশীল। আমি যতদিন সেচ দপ্তরে ছিলাম আমি প্রচুর ফোন পেয়েছি। ইভিন দেব ঘাটাল নিয়ে ওর মারাত্মক সেন্সেশন। আমি ঘাটালে গেছিলাম, পুরোটা তো দিদি ঘোষণাই করে দিয়েছেন ঘাটালে মাস্টার প্ল্যান প্রায় দেবের মানে জীবনের অন্যতম। হ্যাঁ, এবার দিদি তো অ্যানাউন্সই করে দিয়েছে যে ঘাটাল এবার রাজ্য সরকারই করবে। দেব সেটা নিয়ে আমায় অনেকবার ফোন করেছে, আমি নিজে ঘাটালে গেছি, আমি দেখেছি। মানে এদের কিন্তু এলাকা সম্পর্কে এদের মারাত্মক মানে সেন্সেশন আছে। যেরকম আমি তো রাজকে দেখে অবাক হয়ে যাই। রাজ সপ্তাহের 5 দিন ব্যারাকপুরে থাকে। একটা আমরা আগে কি জানতাম, সেলিব্রিটি মানে এলাকায় যায় না, কিন্তু আমি রাজকে দেখেছি ও ব্যারাকপুরে পড়ে থাকে, মানে টিটাগড়, ব্যারাকপুর, গোটা 4 অফিস আছে ওর বিধায়ক। বেশ, কিন্তু এই যে আপনার দীর্ঘ তালিকা, মিমি আর নুসরত তো নাম নিলেন না তাদের? মিমির সাথে আমার কোনো আলাপ নেই, যেটা বাস্তব কথা বলছি। আর নুসরতের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, আমার ছোট বোনের মতো। এলাকায় যেতেন? এলাকায় ওকে যখন কেউ ডাকতো, মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, ওদের প্রবলেমটা হয়েছে আর কি, আমার যতটা নুসরতের ব্যাপারে মনে হয়, ওদের কেউ ডাকলে ওরা যেত, মানে নিজে থেকে যাওয়া এই ব্যাপারটা ওদের মধ্যে ছিল না। এটা কিন্তু পলিটিক্যাল, তো কিন্তু মানুষের ডাকে যাবেন, কে ডাকবেন? যারা ভোট দিয়েছেন, ভোট দিয়ে জিতিয়েছেন, এটাই বলছি আমি এটাই বলছি। মানে ওদের ব্যাপারটা ছিল যে আজকে বাদুরিয়ায় কেউ ডাকছে তাহলে ও গেল, মানে নিজে থেকে যে যাওয়া, যেটা আমার পার্লামেন্ট, আমার নিজের 5 জায়গায় যাওয়া উচিত, সেই ব্যাপারটা ওর ছিল না। ও মেয়ে ভালো, কিন্তু ওর এটা একটা পলিটিক্যাল সেন্সেশনটা আমার মনে হয় পুরো মাত্রায় ছিল না বলে পাবলিককে যে সার্ভিসটা দেওয়া উচিত, সেই ক্ষেত্রে পাবলিক ওকে খুব একটা বেশি কাছে পায়নি। বেশ, মানে জনসাধারণের পরিষেবায় আপনি বলছেন একটা ঘাটতি থেকে গেছিল। মানে মানুষের সাথে যোগাযোগ তো একটা বড় ব্যাপার। বসিরহাটে পার্টিকে এর কস্ট দিতে হবে না? না, হাজি নুরুল অনেক মাটির ছেলে, মাটির প্রত্যেকটা মানে ঘাস চেনে। বসিরহাটে আমরা অনেক ভোটে জিতব। আমার তো মনে হয় বসিরহাট ডায়মন্ড হারবারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। পার্থদা, আমার লাস্ট সেগমেন্ট র্যাপিড ফায়ার। নেতা না অভিনেতা? আমি নিজেকে নেতা মনে করি না, আর অভিনেতায় এখনো আমি শিষ্য আছি। ব্রাত্য বসুর দেখানো পথে আমি চলছি। টিনের তলোয়ার না আবার প্রলয়? অতি অবশ্যই টিনের তলোয়ার। উৎপল দত্ত না ব্রাত্য বসু? ওই সময়ের যুগে উৎপল দত্ত, এখন ব্রাত্য বসু। নৈহাটি না দিল্লি? সবসময় নৈহাটি। 543 জনের একজন সাংসদ না রাজ্যের মন্ত্রী? দল যখন যেটা বলবে সেটা রুল করবে। থিয়েটার না ওয়েব সিরিজ? থিয়েটার। থিয়েটার না রাজনীতি? রাজনীতি। রাজনীতির নাটক না নাটকের রাজনীতি? রাজনীতির নাটক। ব্যারাকপুরের বিরিয়ানি না নৈহাটির রসগোল্লা? ব্যারাকপুরের দাদা বৌদি। পুরনো তৃণমূল না নতুন তৃণমূল? পুরনো তৃণমূলকে অতি অবশ্যই সম্মান জানাতে হবে, কিন্তু নতুন তৃণমূলকেও জায়গা করে দিতে হবে। 2021-এর আগের তৃণমূল না 2021-এর পরের তৃণমূল? 2021-এর পরের তৃণমূল মমতা ব্যানার্জির দেখানো পথে অনেক বেশি সুসংগঠিত। নরেন্দ্র মোদী না অমিত শাহ? কেউ না। শুভেন্দু অধিকারী না অর্জুন সিং? কেউ না। মুকুল রায় না জ্যোতিপ্রিয় মল্লিক? অতি অবশ্যই দুজনকেই আমি অনেক কাছ থেকে দেখেছি, দুজনকেই আমি আমার রেসপেক্ট জানাই, তারা আমার নেতা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? অতি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সুসংগঠিতভাবে দক্ষতার সাথে দলকে পরিচালনা করছে। নৈহাটির বড়মার পুজো না সোদপুরের মামার বাড়ির পুজো, ওই বারমাসেলের দক্ষিণ পল্লী? বারমাসেল আমার কাছে আবেগ, আর নৈহাটির বড়মা সারা বাংলার আবেগ। বাপিদা না পার্থভৌমিক? বাপিদা। তো বাপিদা, শেষ পাতে দর্শকদের একটু মিষ্টিমুখ হয়ে যাক, সেই আবার প্রলয়ের অসাধারণ সংলাপ পার্থভৌমিকের মুখে দর্শকরা শুনুক। হ্যালো স্যার, সাইকেল চালাইতে পারে না, কম্পিউটার চালাইছে। পার্থদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকবেন। আমরা এতক্ষণ কথা বললাম পার্থ ভৌমিকের সঙ্গে। নেতা পার্থ ভৌমিক না অভিনেতা পার্থ ভৌমিক, সেটা খুঁজে নিন আপনারাই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।